দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে কাটেনি পানির অনিশ্চয়তা। 450 কোটি টাকা ব্যয়ের পরও কাজে আসেনি সেচ প্রকল্প বগুড়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, অথচ নতুন এই প্রকল্পে 1 লাখ হেক্টরে সেচ দেয়া যাবে বলে দাবি প্রধান প্রকৌশলীর। রতন সরকারের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখনই পানি শূন্য। উজানে ভারতের গজলডোবা ব্যারেজের সমস্ত জলকপাট বন্ধ থাকায় চোয়ানো কিছু পানি আসছে এপারে। ফেব্রুয়ারিতে প্রবাহ 1.5-2 কিউসেকে নেমে যায়। এই বাস্তবতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বগুড়া ক্যানেল সম্প্রসারণে 600 কোটি টাকার যে কাজ শুরু হয়েছিল সেটি শেষ না করে পরিত্যক্ত হয়েছে গত জুন মাসে। পানির অনিশ্চয়তা সত্ত্বেও এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু 450 কোটি টাকা অপচয়ের পর সেই প্রকল্প এখন পরিত্যক্ত। পানি বেশি দিলে তো আমরা বগুড়া ক্যানেলটা করে ফেলতে পারতাম, বগুড়া পর্যন্ত পানি দিতে পারতাম। সেকেন্ডারি ক্যানেল গেছে, হ্যাঁ, কিন্তু আমরা আর ফিল্ড ক্যানেলগুলো টার্সিয়ারি ক্যানেল করতে পারিনি। টার্সিয়ারি ক্যানেলগুলো করতে পারিনি কারণ ল্যান্ড অ্যাকুইজিশন তো এখন বিশাল টাকা। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিদ্যমান অবকাঠামোর পরিবর্ধন ও ব্যারেজের উজানে রিজার্ভার নির্মাণের মাধ্যমে 1 লাখ হেক্টরে সেচ পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানান প্রধান প্রকৌশলী। 1 লাখ হেক্টর পর্যন্ত আমরা সেচ দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের একটা কারিগরি কমিটি হয়েছে, একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি, যে কারিগরি কমিটির হেড হচ্ছে চিফ প্ল্যানিং। সে কারিগরি কমিটি কাজ করছে। আর বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকেরা। এরকম করে গণমানুষের অর্থের অপচয়ের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে সেটি রাষ্ট্রের কোনো কাজে না আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আশঙ্কা আছে যে একইভাবে আবার এখানে অর্থের অপচয় হয় কিনা। সেজন্য আমরা মনে করি এই সমস্ত প্রকল্পের বাস্তবতা আরও ভালোভাবে মূল্যায়ন করে গ্রহণ করা উচিত, যাতে করে রাষ্ট্রের একটি টাকাও নষ্ট না হয়, নদীর এক বিন্দু পানিরও কোনো ক্ষতি না হয়। পানির অভাবে গত শুষ্ক মৌসুমে 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়া টার্গেট নামিয়ে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেয়া গেছে মাত্র 8,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের পানি নিচু এলাকার কৃষকরা পেলেও উঁচু এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শ্যালো মেশিনের মাধ্যমে সেচ ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে বলে জানান কৃষকরা। ক্যানেলের পানি হলে একটু হালকা রেটে যারা দেয়, একটু হালকা রেটে পয়সা টেসে নিয়ে এদিকে আবাদ করি, সেটা ওই নামা দিকে দোলা দিকে। ক্যানেলের পানি এইদিকে আসে না, কোনোদিনই পান নাই না। এটা তো আমাদের এখানে কাজে লাগে না। এখন মনে করো যে যারা কাছাকাছি তারাই সুবিধা পায়। এলাকাটা তো অনেক দূর, 3.5 কিলো 4 কিলো এরকম হবে। এই এলাকার মধ্যে কেউ পায় না? না, এই যে ডাঙ্গা সেটটি আছে না, কেউ ইয়ের পানি পায় না। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প এলাকার গঙ্গাচড়ায় আছে রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, ইমদাদ, আমরা এই মুহূর্তে আছি আলোদাতপুর নামে একটি এলাকা, রংপুরের যেটি গঙ্গাচড়া উপজেলার একেবারেই সীমান্ত এলাকায়। এরপরই হচ্ছে নীলফামারী জেলা। তো এই গ্রামটি হচ্ছে প্রকল্প এলাকার ভেতরেই। এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ প্রকল্পের যে রংপুর প্রধান খাল যেটি, সেটির কিন্তু অবস্থান। এখানকার কৃষকদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। আমরা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পাচ্ছি যে এই এলাকায় রবি শস্যের আবাদ যে কৃষকরা করছেন, আলুর আবাদ করছেন, সরিষা সহ রবি শস্যের যেসব আবাদ এখন চলছে, সেখানে যে সেচের দরকারটি পড়েছে, সেই প্রয়োজনটি মেটানোর জন্য কিন্তু আমরা দেখছি যে একটি শ্যালো মেশিন এখানে চলছে। অর্থাৎ প্রকল্প এলাকার মাত্র আধা কিলোমিটারের দূরত্বের কৃষকও কিন্তু এই সেচ প্রকল্প থেকে পানি পাচ্ছে না। এই ব্যাপারে আমরা প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের। তারা বলেছেন যে আসলে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রকৌশলগত ত্রুটির কারণে আসলে সব জায়গায় এভাবে পানি দেয়া হচ্ছে না। আমরা জানি এমনিতে আসলে তিস্তা নদীর যে অমীমাংসিত পানি চুক্তির যে বিষয়টি, এটি চুক্তি সম্পাদন না হবার কারণে কিন্তু এক ফোঁটা পানির কোনো নিশ্চয়তা আসলে পাওয়া যায় না। একেবারেই আমাদের উজানের প্রতিবেশী দেশের উপর
তাদের দিকে চেয়ে থাকতে হয় আর কি এখানে যে পানিটুকু আমাদের এই এলাকার কৃষকরা পায় বা এই সেচ প্রকল্পে যে পানিটুকু আসলে ব্যবহার করা হয়। তো এই বাস্তবতায় আমরা জানি যে এই প্রকল্পটি আসলে এই অঞ্চলের মানুষকে শুরুর দিকে আসলে অনেক বেশি স্বপ্ন দেখিয়েছিল। এখানকার আসলে একটি চরাঞ্চলের মতো একটি মরুভূমির এলাকা ছিল, এখানে কিন্তু এই সেচ প্রকল্পে প্রাথমিকভাবে এখানকার কৃষকরা পানি পেয়ে এখানকার আবাদ বেড়েছে, ফসলের নিবিড়তা বেড়েছিল। সেই দেখা স্বপ্ন আসলে ক্রমেই বিস্তৃত হলেও সেচ প্রকল্পের কার্যক্রম আসলে বিস্তৃত করা যায়নি। তারপরেও আমরা দেখছি যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর মাধ্যমে একের পর এক উদ্যোগ নিয়ে সব অপচয় করা হচ্ছে। তো এই ছিল প্রকল্প এলাকা থেকে এ পর্যন্ত সর্বশেষ। ফিরছি ইমদাদ আপনার কাছে। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প এলাকার গঙ্গাচড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। সুনামগঞ্জের হাওর এলাকায় বুড়ো মৌসুমে ধানের আবাদ শুরু হয়েছে, তবে শ্রমিক সংকটের কারণে বেকায়দায় পড়েছেন কৃষকেরা। বেশি টাকা দিতে হচ্ছে তাদের, অন্যান্য খরচও বাড়ায় চাষাবাদের খরচ বেড়ে গেছে। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, মজুরি কম হওয়ার পাশাপাশি এবার হাওরে ব্যাপকভাবে আবাদ হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত সুনামগঞ্জের একমাত্র অর্থকারী ফসল বোরো মৌসুমের ধান। জেলার ছোট বড় 2 শতাধিক হাওরে ধান চাষে ব্যস্ত কৃষকেরা। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে সদরসহ 11টি উপজেলায় 2,17,535 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে 1,63,000 হেক্টরে। প্রতি হেক্টরে জমিতে ধানের চারা রোপণে একদিনে 28 জন কৃষি শ্রমিকের দরকার হয়। গেলবার সরকারের সহযোগিতায় কৃষিতে ভর্তুকি পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারলেও এবছর তারা পুঁজি সংকটে ভুগছেন। উচ্চ মূল্যে কৃষি উপকরণ ও শ্রমিকের যোগান দিতে কৃষকেরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় স্কুলের শিক্ষার্থীরা ধানের চারা রোপণে মাঠে নেমেছে। নবীন প্রবীণ সবাই এখন চাষাবাদে ব্যস্ত। ধান এক মন বেচলো সার কিনা যায় না এক বস্তা। যেখানে 10 জন শ্রমিকের দরকার ওইখানে 4-5 জন পাওয়া যাইতেছে না। আগে 250 রোজ কামলা 300 রোজ কামলা লাগে। আমি স্কুলে পড়ি, স্কুলের ফাঁকে ফাঁকে কাম কাজ করি। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, চলতি বোরো মৌসুমে হাওরে ব্যাপকভাবে আবাদ হচ্ছে, আর মজুরি কম হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। বোরো মৌসুমে আমাদের নিজের কোনো সমস্যা হয় না, এই সংকট হয় নাই। এবং আমরা আজ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, আমাদের সারেরও পর্যাপ্ত সরবরাহ আছে। জেলায় মোট 2,82,145 হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। তার মধ্যে এক ফসলি জমির পরিমাণ 1,62,459 হেক্টর। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঠান্ডা বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকার স্বাভাবিক জনজীবন। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা। আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। বেলা হবার পরেও দেখা মেলেনি সূর্যের। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতকে উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে দিনমজুরদের। শীতে আমরা রিক্সা চালাতে পারতেছি না, গাড়ি বের করতে পারতেছি না, হাতের মোজা পায়ের মোজা ছাড়া বাইরে হওয়া যায় না। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছেন না। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এত ঠান্ডা যে আমরা হাঁটতে পারতেছি না, হাত পা জ্বর হয়ে আসে। প্রচুর কুয়াশা এবং ঠান্ডা। এদিকে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। ঠান্ডার কারণে তো যে হয়েছে পায়খানা, বমি, শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, মানে ধারণা করছি নিউমোনিয়া। রাজশাহীতে ভোর 6টায় 11.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন থেকে তাপমাত্রা 2-1 ডিগ্রি করে আপ ডাউন করতেছে। সামনের সপ্তাহে বা কয়েকদিনের মধ্যে একটা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা বাতাসের কারণে চুয়াডাঙ্গায় শীত অনুভূত হচ্ছে বেশি। কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট ও মাঠঘাট। দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঝিনাইদহে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল হেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমরান সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে বাইপাস মোড় এলাকায় যশোরগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা ঝিনাইদহ যশোর মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে তারা সরে গেলে 1 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্কুলে আসার সময় ট্রাকে চাপা দিয়ে চলে গেছে, আমরা তার হত্যার বিচার চাই। একটা ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় এবং সে ঘটনাস্থলে এসে মারা যায়। ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। তো এই বিষয়ে মামলা নেওয়া হবে এবং ঘাতককে অচিরে গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।